আসসালামু আলাইকুম। ক্লাস 8 আগের ক্লাসে তোমাদের অধ্যায় 11 8 দাগের অঙ্ক পর্যন্ত দেখানো হয়েছিল। আজ আমরা তারপর থেকে শুরু করি, অর্থাৎ 9 দাগের অঙ্কটা। দেখো 9 দাগের অঙ্কটাই বলেছে যে তৃষা মিলন দাদার দোকান থেকে একটা বই কিনবে, তাই বইটার লেখার দামের উপর দোকানদার প্রথমে 10% ছাড় দেন এবং পরে 5% ছাড় দেন। বইটার লিখিত দাম ছিল 200 টাকা। তাহলে মিলন দাদার বইয়ের দোকান থেকে তৃষা যদি বইটা কেনে তাহলে কত টাকায় কিনবে? দেখো এখানে জানতে হবে এখানে লিখিত মূল্য মানে কি। লিখিত মূল্য মানে হলো বইটার উপর যে দামটা লেখা থাকে সেটাকে বলা হয় লিখিত মূল্য, আর ছাড় দেওয়া হয় লিখিত মূল্যের উপর, অর্থাৎ ধার্য মূল্য, যেটা ধার্য করা হয়েছে মূল্যটা, সেই ধার্য মূল্যের উপরই কী করা হয়, ছাড় দেওয়া হয়। ঠিক আছে, ডিসকাউন্ট, অর্থাৎ প্রথমে 10% ডিসকাউন্ট, তারপরে যে 5% ডিসকাউন্ট। তো দেখো বইটাতে মোট লেখা দাম ছিল কত? বইটির লিখিত দাম 200 টাকা, তাই না? তাহলে বইটির লিখিত দাম 200 টাকা। তাহলে এই 200 টাকার উপর পরপর দুবার ছাড় পেয়েছে। প্রথমবার ছাড় পেয়েছে কত? দেখো প্রথমবার ছাড় পায় কত টাকা? না, 200 টাকার উপর কত পার্সেন্ট ছাড়? 10%। মনে তো 10%, ঠিক আছে। তাহলে 200 টাকার উপর 10% ছাড়, তার মানে হচ্ছে 200, তোমাদের বলেছিলাম পার্সেন্টেজ তুলতে গেলে ভগ্নাংশ করবে, 10% তুললে 100 দিয়ে ভাগ। দেখো দুটো শূন্য কেটে দাও, সমান 20। দেখো 20 টাকা ছাড় দিল। তাহলে বইটা লেখা দাম ছিল 200 টাকা, 200 টাকা থেকে 20 টাকা ছাড় দিয়েছে। তাহলে প্রথমে যে ছাড়টা 20 টাকা দিয়েছে, তাহলে 20 টাকা ছাড় দিলে ক টাকা দাম হবে বইটা এখন? তাহলে প্রথমবারে ছাড় দিলে দাম হবে কত? তো প্রথমবারে ছাড় দিয়ে দাম হবে, ছাড় দিয়ে দাম হবে ক টাকায়? প্রথমবার ছাড় দিচ্ছে 20 টাকায়, 200 টাকা জিনিসটা 20 টাকায় ছাড় দিলে ক টাকা দাম হবে? দেখো সমান, দেখো 180 টাকা, তাই না? দেখো 180 টাকায় প্রথমবার ছাড় দিলে বইটার দাম দেবে 180 টাকা। কিন্তু মিলন দাদা দুবার ছাড় দিয়েছে, একবার 10% ছাড় দিয়েছে আর একবার 5% ছাড় দিয়েছে। এই যে 5% ছাড় দিচ্ছে সেটা কিন্তু এই 200 টাকার উপর নয়, প্রথমবার যে ছাড়টা হচ্ছে সেটা 200 টাকার উপর। এরপরে যে ছাড়টা দেবে তখন এই টাকাটার উপর ছাড় দেওয়া হবে, ঠিক আছে? আর এই 200 টাকার উপর আর ছাড় হবে না, কারণ 200 টাকার উপর আমরা অলরেডি 10% ছাড় পেয়েছি। এরপর যেটা আমরা পাবো, যে দামটা হবে, সেই দামটার উপর আবার যত পার্সেন্ট ছাড় দেবে, আবার যদি 10% বলে তাহলে এই টাকাটার উপর 10% হবে, 5% বললে এই টাকাটার উপর 5%, ঠিক আছে? তাহলে দ্বিতীয়বার ছাড় দিচ্ছে কত? দ্বিতীয়বার ছাড় পায়, দ্বিতীয়বার ছাড় পাচ্ছে কত? না 180 টাকার উপর কত? 180 টাকার উপর কত পার্সেন্ট? 5%, ঠিক আছে? তাহলে 180 টাকা লিখবে, তাহলে 180 টাকা ইন্টু 5% মানে 5/100, ঠিক আছে? দেখো একটা শূন্য কাটো, দেখো 9 2 18, বা এখানে লেখা দাও 18, 5 1 5, 5 2 10, না? আর 2 9 18 সমান 9 টাকা। তাহলে প্রথমবার ছাড় পেয়েছে 20 টাকা, দিয়ে দাম হয়েছে 180 টাকা। তাহলে এই 180 টাকার উপর এবার ছাড় পাচ্ছে ক টাকা? 9 টাকা। তাহলে দ্বিতীয়বার ছাড় পেয়ে কত টাকা দাম দেবে? অতএব দ্বিতীয়বার ছাড় দিয়ে দাম হবে ক টাকা? প্রথমবার ছাড় দিয়ে দাম হয়েছে 200 থেকে 20 টাকা বাদ,
এবার দেখো এই টাকার উপর আবার 9 টাকা কমে যাচ্ছে, ছাড় পাচ্ছে। তার মানে কি দ্বিতীয়বার ছাড় দিয়ে দাম কত হবে না 180 মাইনাস 9 টাকা সমান 171। ঠিক আছে, তাহলে দেখো বইটা কার কাছে কিনেছে? তৃষা কার কাছে কিনেছে? মিলন দাদার কাছে। তাহলে মিলন দাদাকে বইটা কেনার জন্য ক টাকা দেবে তৃষা? অতএব মিলন দাদা এখানে লিখে দেবে যে অতএব মিলন দাদার বইটি কেনার জন্য তৃষা মিলন দাদাকে বইটি কেনার জন্য 171 টাকা দেবে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো 10-এর উত্তর। বলছে একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। ঠিক আছে, বেশ দেখো ত্রৈরাসিক পদ্ধতি করতে গেলে কেমন করতে হবে? ছকের সাহায্যে নিতে হবে, তাই না? তাহলে আমরা দেখো এই একটা বর্গক্ষেত্র আঁকি, দেখো এটা একটা বর্গক্ষেত্র, তা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। বাহুর দৈর্ঘ্য হলো ধরো বাহুর দৈর্ঘ্য যা ছিল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে সমান বর্গাকার চিত্র। এবার বাহুর দৈর্ঘ্যটা যদি 10% বাড়ানো হয় তাহলে বর্গক্ষেত্রটা 10% বাহুর দৈর্ঘ্য বেড়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বেড়ে যাবে, একটু বেশি হবে। এটা দেখো বাহুর দৈর্ঘ্য বেড়ে গেলে তাহলে ক্ষেত্রফলটাও নিশ্চয়ই কি হবে? তার বেশি হবে। ক্ষেত্রফল মানে ভিতরকার জায়গাটা। দেখো বাহুর দৈর্ঘ্য যখন ছোট ছিল তখন বর্গক্ষেত্রটাও ছোট ছিল, বাহুর দৈর্ঘ্যটা যখন বড় হয়ে যাবে বর্গক্ষেত্রটাও তখন বড় হয়ে যাবে। তাহলে বড় জায়গার ক্ষেত্রফল বেশি, ছোট জায়গার ক্ষেত্রফলটা কম। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন বেড়ে যাবে তখন নিশ্চয়ই তার ক্ষেত্রফলটা বাড়বে। ঠিক আছে, এবার দেখো যে এর দৈর্ঘ্য আর প্রস্থটা সমান প্রত্যেকের, কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, এগুলো ধরি দৈর্ঘ্যটা এককে, প্রস্থটাও একক, আর ক্ষেত্রফলটাও হচ্ছে বর্গ একক। কারণ বলো তো ক্ষেত্রফল বর্গ একক কেন হয়? ক্ষেত্রফলটা বর্গ একক কেন হয় বলো তো? ধরো 5 সেমি বাহুর দৈর্ঘ্য যদি হয়, 5 সেমি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটাও 5 সেমি, প্রস্থটাও 5 সেমি। দৈর্ঘ্য গণিত প্রস্থ মানেই তো আমরা জানি ক্ষেত্রফল। তাহলে 5 5 25 সেমি সেমি বর্গ সেমি। ঠিক আছে, সেই জন্য দেখো সেমি আর সেমি দুটো সেমির গুণফল হচ্ছে বর্গ সেন্টিমিটার, সেই জন্য ক্ষেত্রফলে এককটা বসে বর্গ একক। সেমি থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার। ঠিক আছে, এখন দেখো আমাদের দৈর্ঘ্যটাই জানা নেই কার না বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমাদের জানা নেই। দৈর্ঘ্যটা জানা থাকলে প্রস্থটাও জানতে পারবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান, কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে আমাদের এই দৈর্ঘ্যটা আমরা 100 একক ধরে নিলাম। দেখো আমরা এই যে শতকরার অঙ্কটা তোমরা যদি 100 ধরো তাহলে অনেক সুবিধা অঙ্ক পাবে। 100 ধরলে দেখো যদি 10% কমে যায়, বাহুর দৈর্ঘ্য 10% কমে যায়, তার মানে 100% থেকে 10% কমে যাবে, অন্য 90%। তার মানে বাহুর দৈর্ঘ্যটা যদি 100 হয়ে যায়, পরে যদি 10% কমে যায় তাহলে তখন দৈর্ঘ্যটা 90 হয়ে যাবে। পরে যদি 10% বেড়ে যায় তাহলে 10% বেড়ে যাবে মানে 10 একক বেড়ে যাবে, তার মানে 100 ছিল আবার 10 একক বেড়ে যাবে, তার মানে 110 হয়ে যাবে। সেই জন্য সুবিধার্থে আমাদের কি করব না দৈর্ঘ্যটা আমরা 100 একক ধরে নিলাম। ঠিক আছে, তুমি 10 ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে 100 ধরলে, যে পরের বার যখন ক্ষেত্রফলটা নির্ণয় করব তখন বাহুর দৈর্ঘ্যটা কত আছে কত হবে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। 10% বাড়ছে মানে হচ্ছে পরের বার দৈর্ঘ্যটা হবে 110, 10% কমে যাচ্ছে মানে পরের বার দৈর্ঘ্যটা হবে 100 মাইনাস 10 সমান 90। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা হলে 100 একক। দেখো বর্গক্ষেত্রের প্রস্থটা হচ্ছে সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তাহলে এরও 100 একক। এখন ক্ষেত্রফল মানে হচ্ছে এই দুটোর গুণফল, তাই না?
ক্ষেত্রফল মানে এই দুটোর গুণফল, এই ক্ষেত্রফল মানে 1 1 1 আর 4টে শূন্য। ঠিক আছে, এরপর দেখো দৈর্ঘ্য বলেছে কি 10% বাড়ছে। দৈর্ঘ্যটা কি বলেছে, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাই না? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্যটা আমরা 100 একক ধরেছি, প্রস্থটা 100 একক, ক্ষেত্রফলটা হচ্ছে এই দুটোর গুণফলটা ক্ষেত্রফল হচ্ছে। এবার দেখো বাহুর দৈর্ঘ্য 10% বাড়ছে, এই যে 10% বাড়ছে তার মানে 100 সঙ্গে শুধু 10 যোগ, 20% বাড়ছে, তার মানে 100 সঙ্গে 20 যোগ। বুঝতে পারছো যে 100 10% মানে হচ্ছে 100, দেখো 100 10% মানে 10/100, তোমরা শিখেছো এগুলো। 100 100 এটা দেখো 10 হয়ে গেল। তাহলে সহজ, নিয়মটা সহজ, যে 100 ধরলে 10% বাড়া মানে 10 বাড়া। 100 ধরে যদি 10% হ্রাস বলা হয় তাহলে সেটা হবে 10 কমে যাবে, তার মানে বাড়লে যোগ হয়ে যাবে 10 আর হ্রাস পেলে 10 কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বৃদ্ধি আছে, তাহলে বলো দৈর্ঘ্যটা কত হবে, 100 সঙ্গে তোমার বৃদ্ধি আছে, তার মানে 10 যোগ হবে সমান 110। দেখো দৈর্ঘ্য যদি 10 বাড়ে তাহলে বর্গক্ষেত্রের প্রস্থটাও 10 বাড়বে, 100 + 10 সমান 110। এখন আমাদের এখানে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এত লেখার দরকার নেই, নির্ণেয় ক্ষেত্রফল কি সম্পর্ক হচ্ছে এসব কিছু লেখা দরকার নেই, একবারে লিখে দেবে নির্ণেয় ক্ষেত্রফল। দেখো কোনটা বার করছো, যেটা নির্ণেয় মানে এইটা জিজ্ঞেস চিহ্ন আছে, তার মানে এইটাকে আগে লিখো, এটা আমাকে বার করতে হবে। এটা যেখান থেকে এসেছে এই জিজ্ঞেস চিহ্নটা, যে এই একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই জিজ্ঞেস চিহ্নটা যে কলাম থেকে এসেছে সেই জায়গাটা থেকে আগে লেখা। ঠিক আছে, তারপর গুণ চিহ্ন। এবার দেখো প্রস্থ, আর ধরো এটা বাদ দিয়ে দাও, প্রস্থ আর এটা হচ্ছে 100 ছিল আর এখন 110 হয়েছে। বলো প্রস্থ যদি বেড়ে যায় কোনো একটা জায়গায় দৈর্ঘ্যটা একই আছে, দিয়ে প্রস্থটাকে বাড়িয়ে দিলে, যেমন ছবিতে দেখো এরকম একটা ছবি এরকম ছিল, দিয়ে তুমি দৈর্ঘ্যটা যা আছে প্রস্থের দিকটা, এই দিকটা প্রস্থ, এই প্রস্থের দিকটাকে তুমি যদি আরো বাড়িয়ে দাও, এদিকে দৈর্ঘ্যটা যা আছে তাহলে দেখো ক্ষেত্রফল অলরেডি বেড়ে যাবে, ক্ষেত্রফলটা তখনই বাড়তে থাকবে, তাই না? তাহলে দেখো প্রস্থ 100 ছিল এখন 110 হয়েছে, তাহলে প্রস্থ যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটাও বেড়ে যাবে। তাহলে দুটোই যদি বেড়ে যায় তাহলে কি হবে, যা আছে এটা উল্টে যাবে। ঠিক আছে, দুটোই বাড়ছে। দেখো এখানে কি বলেছে, প্রস্থটা বেড়ে যাচ্ছে, প্রস্থটা বাড়ছে, 110 ছিল 100 ছিল 110 হয়েছে, তাহলে প্রস্থটা বাড়ছে, তাহলে ক্ষেত্রফলটা বাড়বে, দুটোই বাড়ছে, তাই না? সেই জন্য এটা সরল সম্পর্ক, আর সরল সম্পর্ক হলে অবশ্যই উল্টে দেবে 110/100। ঠিক আছে, এবার এইটা এসে এটা কি বলেছে না, দৈর্ঘ্য, দেখো এটা বন্ধ করো, এবার এইটার সঙ্গে এইটা সম্পর্ক করো, দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল বাড়বে। দেখো এরকম ছবিটা দেখো আগে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা এই দিকটা দৈর্ঘ্য, যদি এই দৈর্ঘ্যটা আরো বাড়িয়ে দাও, প্রস্থটা একই আছে, তাহলে দেখো ক্ষেত্রফল বাড়ছে, আরো বেড়ে যাচ্ছে। তার মানে যদি আমাদের দৈর্ঘ্যটা বেড়ে যায় তাহলে ক্ষেত্রফলটাও বাড়ছে, তাই না? তাহলে এখানে কি হবে, এটাও সরল সম্পর্ক, তার মানে উল্টে যাবে। সরল সম্পর্ক মানে যা আছে উল্টে দেবে, আর ব্যস্ত সম্পর্ক মানে যেটা আছে সেটাই। ঠিক আছে, বুঝতে পেরেছি? ধরো তারপরেও আবার অন্য রকম তখন দেখাবো তোমাদের, যেটা যদি না বুঝতে পারো তখন আমরা আবার অন্য সরল হলে কি করলাম, ভগ্নাংশটা উল্টিয়ে দেবে, এই ভগ্নাংশটা উল্টিয়ে দেবে, আর ব্যস্ত হলে যা আছে তাই বসিয়ে দেবে। এবার দেখো দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটো, কত হলো বাবা বলো তো? দেখো 110কে 110 দিয়ে 11 গুণ করলে 121, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য আছে, এত বর্গ একক। ঠিক আছে,
ক্ষেত্রফল কত ছিল? 10,000 বর্গ একক, হলেও কত? 12,100 বর্গ একক। ঠিক আছে, 10,000 বর্গ একক হয়েছে, এখন দেখো 12,100 বর্গ একক হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলটা বাড়ছে। কতটা বাড়ছে দেখো তো, অতএব ক্ষেত্রফল বাড়লো। কতটা বাড়লো দেখো তো, এখানে 10,000 ছিল, এখন দেখো 12,100, তাহলে কত বাড়লো? 12,100 মাইনাস 10,000। বুঝতে পারবো আমরা এত বর্গ একক বেড়ে গেল, সমান 2100 বর্গ একক বেড়ে গেল। ঠিক আছে, দেখো ক্ষেত্রফল বাড়লো কত? 12,000, এইটা হয়ে গেল, ছিল এইটা, তাহলে কত? 2100 বর্গ একক বেড়ে গেল। এখানে আমাকে প্রশ্ন হচ্ছে শতকরাই কত বাড়লো, সেটা আমাকে হিসাব করতে হবে। শতকরা মানে কি বললাম? 100-র মধ্যে কত বাড়লো। এইটা যেটা বাড়লো, এই 2100টা বাড়লো যেটা, সেটা হচ্ছে এই 10,000-এর উপর, এই 10,000 বর্গ এককের উপর এখন 2100 বর্গ এককটা ক্ষেত্রফল বাড়ছে। শতকরায় আমাকে বার করতে হবে। দেখো এইখানটা দেখে না, শতকরায় হিসাবটা বার করবে, শতকরায় বাড়লো, শতকরায় বাড়লো, শতকরায় কতটা বাড়লো এবার সমান, কোনটা বাড়ছে? যেটা বাড়ছে সেটা উপরে লেখো। কত বেড়েছে বলো তো? 2100, তাই না? এই তো 2100টা বাড়লো, কতর মধ্যে? নাই 10,000-এর মধ্যে, এইটার মধ্যে নয়। সবসময় হিসাবটা হবে এই উপরে যেটা দিয়ে আছে এইটার উপর, যা কিছু কমবে বাড়বে সব এইটার উপর। ঠিক আছে, তাহলে 10,000। এবার শতকরাই করেছো মানে 100 দিয়ে দেখো, দুটো শূন্য এখানে, দুটো শূন্য কাটো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তার মানে 21। তাহলে শতকরায় বাড়লো 21 কি? 21%। শতকরা এখানে লিখবে না, শতকরা লিখলে হলাম পার্সেন্ট দিয়ে আছে, এখানে ক্ষেত্রফল বাড়লো লিখবে। ক্ষেত্রফল বাড়লো 21%। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে জিনিসটাকে? এখানে কি বলা হলো না, যা কিছু কম বেশি যা কিছু হবে এইটার উপর। যদি ধরো বলেছে বাহুর দৈর্ঘ্য 10% কমে গিয়েছে, তাহলে কমে গেলে তখন এইটা তখন 110 হতো না, তখন 10 বিয়োগ 90 হতো, এটা 90 হতো, তখন দেখতে এইটা কমে গিয়েছে। এটা কমে যাওয়া মানে তখন তোমাকে লিখতে হবে ক্ষেত্রফল বাড়লো, লিখলে হবে না, তখন ক্ষেত্রফল কমছে, তার মানে এখান থেকে এটা কমে যাচ্ছে, তার মানে কমে যাচ্ছে। ক্ষেত্রফল কমছে কতটা না, সেই ক্ষেত্রফলটা যতটা কমলো তখন ক্ষেত্রফল কমলো বলে লিখবে, এইটা লিখবে, আর এইটার উপর হিসাবটা করতে হবে, এই শতকরা হিসাব। ঠিক আছে, ঠিক আছে তাহলে এটা। এবার দেখো আর একটা, তোমরা এটা করবে 20% বৃদ্ধি করে করবে, তো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, তো 20% বৃদ্ধিতে করবে, আর 10% হ্রাস পেলে, 10% হ্রাস পেলে কি হবে, আর 20% বৃদ্ধি পেলে কি হবে, তো নিজেরা করবে। এবার দেখো 11টা, দেখো 11টা কি বলেছে দেখো তো, বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়েছে, যদি জমা দাও তাহলে 15% ছাড় পাবে। সময় মতো বিদ্যুৎ বিল দিয়ে কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, আর বিদ্যুৎ বিলের পরিমাণ কত? দেখো 15% ছাড়, 15 সময় মতো তুমি বিদ্যুৎ বিল দিয়েছো বলে 15% ছাড় পেয়েছো। 15% ছাড় মানে কি? 15% ছাড় মানে হচ্ছে 15 টাকা যদি ছাড় দেয় বিলে তোমাকে, তাহলে বিলের পরিমাণটা হবে 100 টাকা। এই যে 15%, এই 15% মানে হচ্ছে 100 টাকার মধ্যে ছাড়, 100 টাকার মধ্যে ছাড় 15 টাকা। তাহলে এই 100 টাকা ছাড় কি? এই 100 টাকাটা কি? বিল। তাহলে 100 টাকা যদি বিল হয় তাহলে ছাড় পাবে 15 টাকা, তাই না? 100 টাকা যদি বিদ্যুৎ বিল হয় তাহলে ছাড় 15 টাকা হবে। এখন দেখো আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি যে 15 টাকা যদি বিদ্যুৎ বিলের ছাড় পাওয়া যায়, তাহলে 15 টাকা যদি ছাড় পাওয়া যায় তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণটা 100 টাকা, তাই তো? এবার এটা কেন ঘুরিয়ে লিখছি, তাই না? এখানে কেন ঘুরিয়ে লিখছি
এখানে দেখো তোমাকে ছাড়ের পরিমাণটা বলে দিয়েছে, ছাড় কত টাকা ছাড় দিয়েছে, 54 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণটা চেয়েছে। সেই জন্য তোমাকে কি করতে হবে, বিদ্যুৎ বিলের পরিমাণটাকে লাস্টে রাখতে হবে। ওই কি অঙ্কটা করলে বিদ্যুৎ বিলের পরিমাণটাকে লাস্টে রাখবে, ছাড় বিলটাকে আগে লিখবে, তাই না? তাহলে 15% ছাড় বলতে বোঝায়, 15% ছাড় বলতে বুঝি কি না, দেখো 15 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিলের পরিমাণ 100 টাকা। 15 টাকা যদি ছাড় পাও তাহলে বিদ্যুৎ বিল দিতে হবে 100 টাকা। 100 টাকার জন্য 15 টাকা ছাড় পাচ্ছ, তাই না? এবার 1 টাকা যদি ছাড় দাও তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত না 100/15। আর কত টাকা ছাড় পেয়েছে সুভাষ কাকিমা? 54 টাকা। 54 টাকায় ছাড় পেলে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হবে? দেখো 100 গণিত 54/50। 5 3 15, 5 20 100। দেখো 3 1 3, 3 18 54, তাহলে 18 2 36 সমান 360। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ, বিদ্যুৎ বিলের পরিমাণ 360 টাকা। ঠিক আছে, ভালো করে